Hello everyone, my name is Somojit Pandit from Kuchbiar Government Engineering College and welcome to Makeout Wingman। তো আজ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কেমিস্ট্রি ওয়ান ফর হলো গ্রুপ বি স্টুডেন্টস। মডিউল ওয়ান করবো আজকে আমরা অ্যাটমিক অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। তো শুরু করছি সবার আগে আমাদের আজকে তোমাদের ক্লাস ইলেভেনে যে চ্যাপ্টারটি ছিল অ্যাটমিক স্ট্রাকচার মানে বাংলাতে বলতে গেলে পরমাণুর গঠন, সেই চ্যাপ্টারটি আমরা রিভাইজ করবো, কারণ সেই চ্যাপ্টারের কনসেপ্টগুলো ছাড়া আমরা কিন্তু এই চ্যাপ্টারে যে বিভিন্ন লেখাগুলো আছে, বিভিন্ন পড়াগুলো আছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। তো একবার করে হালকা যদি একটা লেকচারে আগের যেগুলো রিভাইজ করে নিই তাহলে ভালো হবে। এছাড়াও আমরা আজকে শোডিঙ্গার ইকুয়েশনের নর্মাল যে প্রাথমিক জেনারেল ইকুয়েশন সেই জিনিসটা আমরা আজকে দেখবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টলি, হোয়াট ইজ অ্যাটম? মানে অ্যাটম কি জিনিস, মানে পরমাণু কি জিনিস? তো পরমাণু আমরা জানি এরকম দেখতে হয়, মাঝখানে ইলেকট্রন নিউট্রন থাকে, আরো অনেক কিছু থাকে যেটা আমরা দেখেছিলাম আগে। তো অ্যাকচুয়ালি এই অ্যাটমের কনসেপ্টটা আসলো কি হবে সেটা নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে। কোন কোন বিজ্ঞানী কি কি রিসার্চ করলেন সেটা দেখা যাবে। সবার প্রথমে একটা বিজ্ঞানী ছিলেন জন ডাল্টন। তিনি অ্যাটমিক থিওরি দিলেন। জন ডাল্টনের অ্যাটমিক থিওরি। তিনি কি কি বললেন? তিনি বললেন যে এলিমেন্ট কনসিস্ট অফ ইলিমিনেবল স্মল পার্টিকেলস, মানে দেখা যায় না এরকম সব থেকে ছোট যে পার্টিকেল সেটাকে তিনি অ্যাটম বললেন, মানে পরমাণু বললেন। এবং বললেন যে একই এলিমেন্টের পরমাণু সেম হয়, আবার ডিফারেন্ট এলিমেন্টের পরমাণু আলাদা হয়। যেমন যদি আমি ধরি যে এইখানে একটা পেন আছে, এখানে একটা পেন আছে, এই পেনের অ্যাটমগুলো আলাদা আলাদা হবে, আবার এই পেনটা আলাদা হবে। আবার একই এলিমেন্ট যদি সেম 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 আমি এলিমেন্ট নিই, যেমন এই দুটো পেন যেমন সেম, তাহলে এই পেনের অ্যাটম আর এই পেনের অ্যাটম কিন্তু সেম হবে। তো এটাই এটাই কি বলছেন আমাদের জল ডান্টন। তারপরে কি আছে, তিনি আরো বলেছেন যে অ্যাটম ক্যান বি নাইদার বি ক্রিয়েটেড অর নাইদার বি ডেস্ট্রয়েড, মানে অ্যাটমকে কোনোদিন ক্রিয়েট করা সম্ভব না, অ্যাটমকে ডিস্ট্রয় করা সম্ভব না। হ্যাঁ। আবার বলেছেন যে যদি আমরা দুটি দুটি কম্পাউন্ডকে দুটি অ্যাটমকে একসাথে জুড়ে দিই, মানে একসাথে সিম্পল রেশিওতে জয়েন হয়, তাহলে তারা ফর্ম করে একটা কম্পাউন্ড এলিমেন্ট বা কম্পাউন্ড অ্যাটম, যেটা হচ্ছে এরকম অনেকটা। যেমন কি কি বল কি দেখাচ্ছে এখানে, আমি যদি দেখিয়ে দিই একটু, যে এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো একটা অক্সিজেন অ্যাটম এবং তার সাথে দুটো হাইড্রোজেন অ্যাটম জয়েন হলো। জয়েন হয়ে তৈরি করলো কি H2O, মানে আমরা যেটাকে আমরা জানি জল। H2O তৈরি করলো। এই দেখতে পাচ্ছ একটা অক্সিজেন অ্যাটম, দুটো হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে একটা জলের অণু তৈরি করলো। ঠিক আছে। তো এটাই জন ডাল্টন বলেছেন। তো যখনই জন ডাল্টন এটা বললো এবং তারপরেই কি হলো, ইলেকট্রনের আবিষ্কার হলো। তো যখনই দেখা গেলো ইলেকট্রনের আবিষ্কার হলো, মানে কি একটা অ্যাটম নিশ্চয়ই কোনো স্মল পার্টিকেল না, তাহলে নিশ্চয়ই জন ডাল্টনের কিছু থিওরিতে লিমিটেশন ছিল, মানে থিওরিটা হয়তো কিছু গন্ডগোল ছিল। তো সেটাই আমাদের এখন পড়তে হবে, লিমিটেশন অফ ডিএটি, মানে ডাল্টন অ্যাটমিক থিওরেম। কি বলেছে? ইট ইট ডাজ নট অ্যাকাউন্ট অফ সাব অ্যাটমিক পার্টিকেলস, মানে সাব অ্যাটমিক পার্টিকেল যেটা হচ্ছে আমাদের প্রোটন, নিউট্রন, নিউট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এটাকে কি কিন্তু এখানে কিন্তু বলে না। তারা এখানে বলেছিল অ্যাটমই সব থেকে ছোট পার্টিকেল, তার থেকেও ছোট পার্টিকেল আছে, সেটা কিন্তু তারা জর্নাল বলেনি। তারপরে ইট ডাজ নট অ্যাকাউন্ট ফর আইসোটোপ। তারপর যে একই এলিমেন্টের যে আলাদা আলাদা মাস ভেরিয়েন্ট হতে পারে, হ্যাঁ, সে যেটাকে আমরা আইসোটোপ বলি, মানে যে হাইড্রোজেন, ডয়টেরিয়াম, টয়ট্রিয়াম, সেটা কিন্তু ডাল্টন অ্যাকাউন্ট করেন। তো ইট ডাজ নট অ্যাকাউন্ট অলসো আইসোবার, যেমন আইসোটোপ সম্পর্কে কিছু বলেনি, তেমন আইসোবার সম্পর্কে বলেনি, কিন্তু দুটো এলিমেন্টের মাসটা কেমন করে সেম হতে পারে, যেমন 40, মানে অ্যাটমিক ওয়েট যেটা তাদের সেম কেমন করে হতো, যেমন আর্গনেরও 40, ক্যালসিয়ামেরও 40, কি হয় সম্ভব এটা? তার মানে যে এলিমেন্ট নিড নট কম্বাইন ইন সিম্পল রেশিও, অনেক হোল নাম্বার রেশিও টু ফর্ম কম্পাউন্ড। অনেক সময় কি হয়, সিম্পল রেশিওতে কম্পাউন্ড ফর্ম নাও হতে পারে, একটু জটিল রেশিওতে ফর্ম হতে পারে, যেমন সুগার বা সুক্রোজ, সেটা কি C11H12 অ্যান্ড ও, এই যেমন দেখতে পাচ্ছ এখানে C11H22 অ্যান্ড O11 হচ্ছে, মানে একটা কম কম এটা কিন্তু একটা কম্পাউন্ড রেশিও হয়ে যাচ্ছে। কোনো সিম্পল রেশিও, মানে যেমন H2O একটা সিম্পল রেশিও, N2O সিম্পল রেশিও, CO2 একটা সিম্পল রেশিও, কিন্তু এরকম সিম্পল রেশিও কিন্তু হচ্ছে না, এটা কম্পাউন্ড রেশিও। C11H22 O11 কার সাথে কার জয়েন্ট আছে, অনেক কিছু। এরপরে দ্য থিওরি ডাজ নট অ্যাকাউন্ট ফর অ্যালোট্রোপ অলসো। তো অ্যালোট্রোপের ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু হচ্ছে না। অ্যালোট্রোপ কি জিনিস, যে একই ম্যাটেরিয়ালের আলাদা আলাদা ফরমেশন, যেমন হচ্ছে ডায়মন্ড এবং গ্রাফাইট, দুইটাই কিন্তু কার্বনের ফরমেশন, কিন্তু দুইটার ভেতরের যে ওটা যে প্রপার্টি কিন্তু আলাদা। ডায়মন্ড এত শক্ত, গ্রাফাইট হচ্ছে যেমন রুল পেন্সিল দেওয়া যায়। তো দুটোর দামের পার্থক্য, মানে এত প্রপার্টিসের ডিফারেন্ট কিভাবে সম্ভব হলো, সেটা কিন্তু ডাল্টন এক্সপ্লেন করতে পারেনি। তো এরপরেই আমাদের সেই সাব অ্যাটমিক যে পার্টিকেল গুলো আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেটা কিন্তু তোমাদের চার্জ, মাস, সাইজ, এগুলো তোমরা জানো, একটু এই জিনিসটা দেখে নিবে।
সবাই জানো যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কি হয় 1.6 × 10⁻13 কুলম্ব, মাইনাস আর প্লাস, ঠিক আছে। আর নিউট্রন চার্জ হয় না, কোনো নিউট্রাল হয়, এই জন্য নাম নিউট্রন। তো এগুলো একটু তোমরা দেখে নেবে, মাস তাই এগুলো বিভিন্ন অঙ্ক করতে লাগবে, অবশ্যই দেখে নিবে। নেক্সট আমাদের যে মডেলটা আসে সেটা হচ্ছে রাদারফোর্ড নিউক্লিয়ার মডেল। রাদারফোর্ড মডেল কি বলেছিল, রাদারফোর্ড একটা আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট করেছিল। আলফা পার্টিকেলসকে একটা আলফা পার্টিকেল সোর্স থেকে আলফা পার্টিকেল রেগুলোকে তিনি নিয়েছিলেন এবং একটি গোল্ড প্লেটের মধ্যে রেখেছিলেন। সেই গোল্ড প্লেটের মধ্যে পড়ে তার আশেপাশে একটা পর্দা ছিল, কিসের পর্দা, জিঙ্ক সালফাইডের স্ক্রিন। সেখানে গিয়ে যখন ওগুলো পড়বে সেখানে একটা স্পট তৈরি করবে। তা এই ছিল এক্সপেরিমেন্ট, ঠিক আছে। এখানে এটা হচ্ছে আমাদের আলফা পার্টিকেলের সোর্স, সেটা একটি ফিল্টারের মাধ্যমে গিয়ে একটি গোল্ড প্লেটের মধ্যে পড়লো এবং সেই প্লেট থেকে স্ক্যাটার হয়ে, মানে যেটা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট আমরা বলি রাদারফোর্ডের, স্ক্যাটার হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে স্পট ক্রিয়েট করলো। তো এই এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ড কি বুঝতে পারলেন, রাদারফোর্ড অবজার্ভ করলেন যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল কি হয়, পাস থ্রু দ্য গোল্ড ফয়েল, মানে গোল্ড ফয়েল বেশিরভাগ মানে একদম সোজা বেরিয়ে যাচ্ছে। আর স্মল অ্যামাউন্ট অফ পার্টিকেল কি হচ্ছে, একটু একটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। যেমন তুমি এই নিচে ডায়াগ্রাম দেখতে পাবে যে বেশিরভাগ এলিমেন্ট একদম কি পাস থ্রু হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু এলিমেন্ট কি হচ্ছে এরকম করে ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, এটা ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তো এই কিছু স্মল পার্টিকেল ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। আবার আবার দেখো ভেরি ফিউ, মানে অনেক অনেক, মানে প্রায় 2000-এর মধ্যে একটা একটা আলফা পার্টিকেল কি হচ্ছে, একদম বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে, মানে 180 ডিগ্রিতে ও একদম বাউন্স ব্যাক করে যাচ্ছে, মানে গিয়ে একদম ওইভাবে রিটার্ন করে যাচ্ছে। তো সেই যে এই এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ড কি কি সিদ্ধান্ত নিলেন, যে হ্যাঁ অ্যাটম সম্পর্কে কি বুঝতে পারলেন। অ্যাটম সম্পর্কে তিনি বললেন যে এটা মডেল, তিনি কি দিলেন, মডেল দিলেন। এক নাম্বার কি বললেন, যে অলমোস্ট অল দ্য মাস অ্যান্ড entire positive charge of atom is concreted into its center called nucleus। মানে কি, পুরো একটা অ্যাটমের সমস্ত যে চার্জটা আছে এবং সমস্ত যে মাসটা আছে, ভরটা, সেটা কেন্দ্রে কেন্দ্রীভূত, একটা খুব স্মল এরিয়াতে কেন্দ্রে কেন্দ্রীভূত। কেন বুঝলো, মানে সেখানে গিয়েই আলফা পার্টিকেলটা একদম ডিফ্লেক্ট হয়ে যাবে, 180 ডিগ্রিতে ডিফ্লেক্ট হয়েছে। আর আলফা পার্টিকেল কি, আলফা পার্টিকেল পজিটিভ আধান, আর কেন্দ্রে তাহলে নিশ্চয়ই কেন্দ্রের পজিটিভ আধান আছে, এই জন্য এখানে রিপালশনে একদম ছিটকে চলে গেল, আর সমস্ত মাস এখানেই কেন্দ্রীভূত, তাই না। আর যে যেখানে বিভিন্ন অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে সেটা থেকে কি কি তিনি কি বললেন, মানে যে সাইজ অফ দ্য নিউক্লিয়ার মাস এক্সট্রিমলি স্মল কম্পেয়ার টু দ্য সাইজ অফ অ্যাটম, মানে অ্যাটমের থেকে নিউক্লিয়ার সাইজটা খুবই কম, এর জন্য তো 20,000-এর মধ্যে একটি একটি আলফা পার্টিকেলই খালি বাউন্স ব্যাক হলো, বাকিগুলো কিন্তু বাউন্স ব্যাক হলো না। The nuclei of the atom of different element possesses different nuclear charge, মানে আলাদা আলাদা অ্যাটমের নিউক্লিয়াই আলাদা আলাদা চার্জের বহন করে। The total negative charge on all the elements put together is the same as the total charge present in the nucleus. The atom as a whole is electrical neutral, মানে অ্যাটমের সেন্টারে যতটা পজিটিভ চার্জ আছে তার আশেপাশে ততটাই নেগেটিভ চার্জের ইলেকট্রন ঘুরছে। এর জন্যই কি হচ্ছে, আমাদের অ্যাটমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হচ্ছে। The electrostatic force of attraction between the positively charged and nucleus and the negatively charged electron rotating around the nucleus draw the electron towards the nucleus। মানে কি হচ্ছে, কেন্দ্রে পজিটিভ চার্জ আছে এবং ইলেকট্রন আছে আমার নেগেটিভ, তাহলে নিশ্চয়ই একটা অ্যাট্রাকশন হচ্ছে। তো অ্যাট্রাকশনের কারণে যেমন আমাদের সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, ওরকমই ইলেকট্রনটা কিন্তু ওই পজিটিভ চার্জের চারিদিক দিয়ে এইভাবে কিন্তু ঘুরছে। তো সেটাই এখানে রাদারফোর্ড এক্সপ্লেন করলে একটা, আর কি করছে, as these two opposite forces are equal in magnitude, electron retain their own path, never fall into nucleus। মানে কি বলছে, যে ইলেকট্রন তো এখানে একবার ঘুরছে, তো ঘোরার জন্য তার নিশ্চয়ই নিজের একটা বেগ থাকবে, তো ইলেকট্রনের নিজের একটা বেগ আছে, প্লাস ও ইলেকট্রন এখানে অ্যাট্রাকশন হচ্ছে, তো এই দুটা ফোর্সের ম্যাগনিটিউডের জন্য কি হচ্ছে, তার একটা নিজের নির্দিষ্ট পাথে ইলেকট্রনটা ঘুরছে এবং কোনোদিন নিউক্লিয়াসে পড়ার কথা না। তো এটাই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, যেটা শুধুমাত্র হাইড্রোজেন স্ট্রাকচারের ক্ষেত্রে ফলো করছে। তো এরকম যদি আমি দেখি ইলেকট্রনের অরবিটার কেমন বলছে, যে ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগে বেগে যাচ্ছে এবং নিউক্লিয়াস কি করছে, ওকে অ্যাট্রাকশন করছে। তা এর লব্ধি বলটা কোন দিক হবে, তোমার ক্লাস 11-এ ভেক্টরে পড়েছিলে, সেটা লব্ধি বলটা এরকম হবে। তার জন্য কি করছে, ইলেকট্রনটা পুরো চারিদিকে এরকম করে আমরা ঘুরছে। সেটাই রাদারফোর্ড এই মডেলটা দিয়েছে। তো এইখানেও দেখা গেল যে রাদারফোর্ডের মডেলও কিছু কিছু লিমিটেশন বাড়িয়ে গেল, কারণ যে কোনো মডেলে একটা কিছু না কিছু লিমিটেশন থাকেই, মানে বেরিয়ে গেল। কি বেরিয়ে গেল লিমিটেশন, এক নম্বরে তিনি বলেছিলেন যে ইলেকট্রনটা পজিটিভ চার্জের চারিদিকে ঘুরছে, আর ইলেকট্রন কি একটা পজিটিভ, একটা চার্জড পার্টিকেল।
তো ইলেকট্রোডাইনামিক্সের থিওরি অনুযায়ী কি হয়, একটা মুভিং চার্জ পার্টিকেল অলওয়েজলি কন্টিনিউয়াসলি এনার্জি ইমিট করবে। মানে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে ও নিশ্চয়ই কোনো এনার্জি ইমিট করবে। মানে ধরো এই এই হলো আমার নিউক্লিয়াস, এবং এই সাইডে একটা ইলেকট্রন আছে যেটা কি করছে, এর চারিদিক দিয়ে ঘুরছে, মানে ঘুরছে। তো এই ঘুরতে ঘুরতে নিশ্চয়ই কোনো এনার্জি ইমিট করবে, এইভাবে এনার্জি ইমিট করবে। ইলেকট্রোডাইনামিক্স মোশন হচ্ছে চার্জ পার্টিকেল ঘুরছে, মুভিং চার্জ পার্টিকেল কি করে এনার্জি ইমিট করবে, কন্টিনিউয়াসলি এনার্জি ইমিট করবে। তো এক সময় এনার্জি ইমিট করতে হতে এর এনার্জিটা নিশ্চয়ই ডাউন যাবে, এর এনার্জিটা কমে যাবে। ঠিক আছে, এনার্জিটা কমে যাবে। তো এনার্জি কমলে ও কিন্তু কন্টিনিউয়াসলি একই গতিতে ঘুরতে পারবে না, ও ঘুরতে 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 এক সময় গিয়ে নিউক্লিয়াসে পড়ে যাবে, কারণ কি আস্তে আস্তে এনার্জিটা কম হয়ে যাবে, এনার্জিটা কিন্তু লুজ করবে। তো এইভাবে লুজ করতে করতে এক সময় কি হবে, সে গিয়ে নিউক্লিয়াসে ইলেকট্রন উইল বি ফলো আ স্পাইরাল পাথ অ্যান্ড আলটিমেটলি ফল ইনটু দ্য নিউক্লিয়াস। দেয়ার ফলে কি হয়, আমাদের অ্যাটমের কিন্তু স্টেবিলিটি থাকছে না। তো এই দেখতে পাচ্ছ নিউক্লিয়াসটা এবার ঘুরতে 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 নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে। আবার আরেকটি কি দেখা যায়, এই যে যেহেতু ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি ঘুরছে, মানে একটা চার্জ পার্টিকেল কন্টিনিউয়াসলি করে ঘুরছে ঘুরছে ঘুরছে, তাহলে ও নিশ্চয়ই যে ও যে এনার্জি ইমিট করবে সেটা কি অ্যাটমিক স্পেক্ট্রা, যেটা এনার্জিটাকে অ্যাটমিক স্পেক্ট্রা বলা হয়, যে এনার্জি রিলিজ করছে, সেই অ্যাটমিক স্পেক্ট্রা নিশ্চয়ই কন্টিনিউয়াস হওয়ার কথা, কারণ কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে। কিন্তু দেখা যায় সেটা কন্টিনিউয়াস হয় না, সেটা কি হয়, একটা ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেক্ট্রাম দেখা যায়, মানে ডিসকন্টিনিউটি দেখা যায়। তো সেটা রাদারফোর্ড এক্সপ্লেন করতে পারেনি। ঠিক আছে, তো এই দুইটা লিমিটেশন হচ্ছে আমাদের রাদারফোর্ডে আছে। নেক্সট যেটা আছে সেটা হলো, এই রাদারফোর্ডের লিমিটেশনের পরে মার্কেটে আসে একটা কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন। কোয়ান্টাম থিওরি আসে, সেটা কি, সেটা হচ্ছে দ্য রেডিয়েন্ট এনার্জি ইজ এমিটেড অ্যান্ড অ্যাবজর্বড ডিসকন্টিনিউয়াসলি ফর্ম অফ স্মল এনার্জি বান্ডিলস অর প্যাকেট, যাকে কি বলছি কোয়ান্টা। এই কোয়ান্টা মানে একটা, যখন কোনো এলিমেন্ট, কোনো চার্জ বা রেডিয়ান বা চার্জ এলিমেন্ট যদি কোনো এনার্জি অ্যাবজর্ব করে বা এনার্জি ইমিট করে, সেই ক্ষেত্রে এনার্জিটা একটা প্যাকেটে রিলিজ হবে, বা প্যাকেটে প্যাকেটে সে গ্রহণ করবে। এই যে এনার্জি প্যাকেট, এগুলোকে আমরা বলছি কোয়ান্টা বা ফোটনস। তো ফোটনের এনার্জি কত, ফোটনের এনার্জি হবে E=h², সেটাকে। ঠিক আছে, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন, আর একটা হলো প্ল্যাঙ্ক, এইচ হলো আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড। ঠিক আছে, এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, যে মিউ ফ্রিকোয়েন্সিকে আমরা c/λ বলতে পারি, আর এই c/λ 1/λকে আমরা আবার ওয়েভ নাম্বার বলতে পারি। ঠিক আছে, এখান থেকে এই ইকুয়েশনটা কিন্তু আমাদের ফর্ম হচ্ছে, এটাও একটু মনে রাখতে হবে, যেখানে এখানে মিউ বার হচ্ছে আমাদের ওয়েভ নাম্বার। আরেকটা কি বলছে, a body can emit or absorb only in an integral multiple of quantum মানে কোয়ান্টাম কি ছিল, কোয়ান্টাম হচ্ছে এইচ মিউ। মানে একটা পার্টিকেল যদি কোনো এনার্জি নেয় এবং এনার্জি দেয়, যেহেতু প্যাকেটে প্যাকেটে দিচ্ছে, আর একটা প্যাকেট যদি এইচ মিউ হয়, তাহলে নিশ্চয়ই আধা প্যাকেট নিতে পারবে না। যেমন আমি যদি বলি, দোকানে গিয়ে তুমি যাও যে দাদা একটা 5 টাকার ম্যাগি দিন, তাহলে তুমি যদি চারটা ম্যাগি নাও, তোমাকে চারটা ম্যাগি নিতে হবে, তুমি কিন্তু 1.5টা ম্যাগি নিতে পারবে না। দোকানদার বলে না, আমাকে ওই ম্যাগিটা অর্ধেক করে আমাকে দাও, তুমি কিন্তু কোনদিন ওরকম করে নিতে পারবে না। তো সেরকমই কেসটা, যে একটা ইন্টিগ্রাল মাল্টিপল অফ নাম্বারে তোমাকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে, নাহলে এনার্জি ইমিট করতে হবে। তুমি কোনো মানে 2h, 2h মিউ, 3h মিউ, 1h মিউ এরকম হতে পারে, কিন্তু 1.6h মিউ, 3.5h মিউ এটা কোনোদিন সম্ভব না। এটা কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশন বলতো। এই কোয়ান্টাম থিওরি অফ রেডিয়েশনকে বেস্ট করে তারপরে কি হলো, একজন রাদারফোর্ডের স্টুডেন্ট ছিল এক সময়, সে কি করলো, সে একটা থিওরি দিল, যাকে বলছি আমরা বোরস অ্যাটমিক মডেল। ঠিক আছে, বোর কি বললো, বোর অ্যাটমিক মডেল বলে হচ্ছে দ্য ইলেকট্রন মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য সার্টেন স্পেসিফিক্যালি পারমিটেড অরবিটস। মানে কি, ইলেকট্রন একটা স্পেসিফিক অরবিটে রোটেট করছে, স্পেসিফিক অরবিট, সেই প্রত্যেকটা অরবিটের আলাদা আলাদা এনার্জি স্টেট আছে, অলসো নেজ এনার্জি লেভেলস অর এনার্জি স্টেটস। অ্যান্ড ইলেকট্রন ইজ in a particle energy level is associated with defined amount of energy। প্রত্যেকটা অরবিটে একটা ডিফাইন্ড এনার্জি রয়েছে, এনার্জির অ্যামাউন্ট রয়েছে। এই অরবিট লেভেলগুলোকে 1 2 3 4 এইভাবে নাম দেওয়া হয়, অথবা KLMNOP এইভাবে নাম দেওয়া হয়। তো দ্য এনার্জি অফ ক্লোজের টু নিউক্লিয়াস ইজ 1, অ্যান্ড দেন 1 or K, এরপর আস্তে আস্তে সেটা 2 3 4 5 বা হচ্ছে KLMNP এরকম করে সাবসিকুয়েন্ট এনার্জি লেভেলসগুলোকে দেখানো হয়। তো এরা যদি আমি পিকচারে ডেনোট করি, তো পিকচারটা দেখতে হবে এরকম হচ্ছে, যে এর নিউক্লিয়াসের কাছেরটা হলো 1, দেন 2 3 4 5 6 এরকম।
তারপরে আরেকটা কি বললেন, বোর বললেন যে হোয়াইল মুভিং ইন আ পার্টিকুলার এনার্জি লেভেল অর এনার্জি স্টেট অ্যান্ড ইলেকট্রন নাইদার লুজ অর গেইন এনার্জি, মানে কোনোদিনও এনার্জি নেও না, এনার্জি দেও না। যদি ও এনার্জি স্টেট নিজের এনার্জি স্টেটের মধ্যে থাকে, তাহলে ও কোনোদিনই এনার্জি নেবে না, এনার্জি দেবে না। ঠিক আছে? The energy of an electron in a particular energy state always remain fixed or stationary. একটা ওই এনার্জি স্টেটে যখন ও ঘুরছে সেই টাইমে ওর এনার্জি কিন্তু একদম ফিক্সড থাকছে। This implies that if undisturbed and electron keep moving in a particular orbit forever, since the energy of an electron in an energy state is fixed or stationary, the energy state are also referred to as stationary energy states. মানে এনার্জি স্টেটস গুলো কোনোদিনই চেঞ্জ হচ্ছে না, স্টেশনারি এনার্জি স্টেট হয়ে যাচ্ছে। নেক্সট বলছে অনলি those energy levels or energy states are permitted in which the angular momentum of an electron an integral বা হোল নাম্বার অফ মাল্টিপল অফ h বাই 2 পাই। এটা কিন্তু পাই হবে, ঠিক আছে? এটা h বাই 2 পাই, হোয়ার h ইজ এ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যান্ড পাই তো তোমরা জানোই। তো কি বললেন বোর বললেন যে সেই আমরা তো র্যান্ডম কোনো আমরা এনার্জি স্টেট নিতে পারি না। যে এনার্জি স্টেট গুলো h/2 পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে, যেখানে মানে এখানে যদি হয় আর n ইকাল টু 1 2 3 ... ঠিক আছে? তো যেখানে এই n h/2 পাই এই ফর্মুলা ফলো করে যে এনার্জি স্টেটগুলো থাকবে, তারাই হচ্ছে অরিজিনাল এনার্জি স্টেট, বাকিগুলো কিন্তু কোনো এনার্জি স্টেট থাকবে না। তো এখান থেকে যদি আমরা একটু ভাবি যে একটা 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 যদি ইলেকট্রনের মাস যদি m হয় এবং ও যদি ভেলোসিটি ভি নিয়ে মুভ করে, এটা কিন্তু ভি হবে, ঠিক আছে? এখানে ভেলোসিটি ভি নিয়ে মুভ করে এবং তার ওই যে অরবিটে সে ঘুরছে সেই অরবিটের রেডিয়াস যদি আর হয়, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? তার অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা ফিজিক্সে পড়েছি এম ভি আর হবে। দেন আরো আমরা কি বোর্ডের পস্টুলেট অনুযায়ী কি হবে? এম ভি আর ইকাল টু এন ইন্টু h/2 পাই, যেখানে এন এর ভ্যালু কি 1 2 3 ঠিক আছে? দেন তাহলে কি বলছে যে ডাজ অ্যান ইলেকট্রন ক্যান হ্যাভ দ্য ভ্যালুস অফ h/2 পাই, 2h/2 পাই, 3h/2 পাই, ইট ইজ হতে পারে, কিন্তু কোনো ফ্র্যাকশনাল ভ্যালু অফ h/2 পাই মানে 1.5 h/2 পাই এরকম কোনো এনার্জি স্টেট কিন্তু এক্সিস্ট করতে পারে না। ঠিক আছে? এটা কোনোদিন হতে পারে, একটা ইলেকট্রন এনার্জি এরকম কোনো হতে পারে না। কারণ হতে পারে কোনো একটা মুভমেন্টে ওর এনার্জি এরকম আসতে পারে, কিন্তু ওটা ফিক্স থাকবে না, ও কন্টিনিউ হয় বেড়ে যাবে নাহলে কমে যাবে। ওর যে এনার্জি স্টেট আছে সেই এনার্জি স্টেটে গিয়ে ও স্টেবল হবে। তো দিস ইমপ্লাইজ দ্যাট the angular moment of an electron is quantized, মানে কোয়ান্টাইজড ফর্মে ইলেকট্রন কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্ট অফ ইলেকট্রন কিন্তু হচ্ছে। দেন আর কি বললেন যে না অ্যাবজর্পশন অফ এনার্জি ফ্রম অ্যান এক্সটার্নাল সোর্স অ্যান ইলেকট্রন মে জাম্প ওভার আ লোয়ার এনার্জি লেভেল to a higher energy level. In coming back from a higher energy level to lower energy level, the electron emit energy. The energy gain or lost this transition is always quantized, is equal to difference of the energies of the two levels involved in the transition. মানে কি বলছে, বাইরে আমার এটা ধরো একটা ইলেকট্রন ঘুরছে, যদি বাইরে থেকে আমরা কোনো এনার্জি ওকে দেই, তাহলে কি করবে? ও লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে মুভ করে যাবে। আবার যদি ইলেকট্রনের কখনো ইচ্ছা হয় যে ও হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে আসবে, সেই ক্ষেত্রে ও কি করবে? সেক্ষেত্রে এনার্জি রিলিজ করবে। তো এটা এখানে বলেছে, এই যে এনার্জি রিলিজ হচ্ছে আর বা এনার্জি অ্যাবজর্ব করছে, এটা কি হচ্ছে? একটা কোয়ান্টাইজ ফর্মে হচ্ছে, কারণ এইখান থেকে এখানে আসছে। আমরা দেখেছিলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রত্যেকটা এনার্জি স্টেটের কি হচ্ছে? কোয়ান্টাইজ থাকছে, তেমনই কিন্তু তাদের এনার্জিগুলো কোয়ান্টাইজ থাকবে এবং সেই কোয়ান্টাইজ এনার্জিগুলো কি হবে? এই দুটো যে এনার্জি লেভেল ইনভলভ হচ্ছে, তাদের এনার্জি কিন্তু সেখানে ইকুয়েশনে থাকবে। তো সেটাও আমরা দেখবো একটু পরে। যদি আমরা E1 এবং E2 যদি রেসপেক্টিভলি আমরা এনার্জি অফ লোয়ার অ্যান্ড হায়ার এনার্জি লেভেল দেখি, তাহলে যে বোর পস্টুলেট অনুযায়ী টোটাল এনার্জি লেভেল যেটা আমাদের খরচা হবে সেটা হচ্ছে E2 মাইনাস E1, যেটা হলো h মিউ সমান হবে। এখানে h মিউ রিপ্রেজেন্ট দ্য কোয়ান্টাইজড এনার্জি অ্যাবজর্ব অর ইমিটেড বাই অ্যান ইলেকট্রন। নেক্সট, এই যে বোর যে থিওরি দিয়েছিল, সেই থিওরিটা অনেকটা সাকসেসফুল, অনেক ক্ষেত্রেই খুবই সাকসেসফুল এক্সপ্লেন করতে। মানে খুব কি সেটা ছিল? এক নাম্বার, এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যাটম। মানে বোর অ্যাটমের স্টেবিলিটি এক্সপ্লেন করে দিয়েছিল, কেন অ্যাটম স্টেবল থাকে। যে বললো যে একটা নির্দিষ্ট এনার্জি স্টেটে ইলেকট্রন ঘুরতে থাকে, ওখান থেকে কোনো এনার্জি ইমিটও করে না, এনার্জি অ্যাবজর্ব করে না। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই এনার্জি ইমিট যেহেতু করছে না, তাহলে নিউক্লিয়াসে গিয়ে পড়বে না, তো স্টেবিলিটি অফ অ্যাটম বের করে দেয়।
এরপরে বোরের এই থিওরি থেকে আমরা কি একটা ইলেকট্রনের এনার্জি পেতে পারি। কি এনার্জি সেটা, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন হয়, মানে যে আমাদের প্রত্যেক অক্ষরের নাম্বার দিয়েছিলাম 1 2 3 4 5 6, সেটাই কিন্তু আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো তা সেই ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম যদি এন হয়, সেই ক্ষেত্রে একটা এনার্জি অফ ইলেকট্রন প্রত্যেক কক্ষপথে, এই হলো তার ফর্মুলা। যেখানে কি আছে এই ফর্মুলাতে, যে ই এন ইকাল টু -1/4πε0² 2π²m e⁴ z² এটা কি জিনিস এখানে? এন 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 হচ্ছে এনার্জি অফ ইলেকট্রন, এন তো ইন দ্য এনথ এনার্জি লেভেল, এন্ড এপসাইলন জিরো হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর এয়ার, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, ই হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, এইচ হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, জেড হলো নিউক্লিয়ার চার্জ বা অ্যাটমিক নাম্বার। দেন বোরে দেন যদি আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, মানে ইলেকট্রনের মাস, চার্জ, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এটি যদি বসিয়ে দিই, তাহলে আমরা ভ্যালু পাবো এই ভ্যালুটা আমরা পাবো। তো এটা একটু মনে রাখবেন। নেক্সট, একটা ইলেকট্রনের জিরো এনার্জি বলতে আমরা কি বুঝি? হোয়াট ডাজ জিরো এনার্জি অফ ইলেকট্রন মিন? একটা ইলেকট্রন যদি জিরো এনার্জি হয়, তাহলে সেটা কি বোঝায়? সেটা মানে বোঝায় যে একটা ইলেকট্রন ইনফানাইট শেল রিকগনাইজড অ্যাট জিরো, মানে একটা ইলেকট্রন তার হচ্ছে নিউক্লিয়াস থেকে ইনফানাইট ডিস্টেন্সে আছে। যদি ইনফানাইট ডিস্টেন্স থাকে, নিউক্লিয়াস থেকে সেই ইলেকট্রনের উপরে কোনো ফোর্স থাকবে না। ইনফানাইটে আছে ভাই, ইনফানাইটে থাকলে কোনো উপরে কোনো ফোর্স থাকবে না, ফোর্স নাই, তাই কোনো এনার্জি নাই। তো এইখানে এখানে দেখতে পাচ্ছ যে নো ফোর্স অফ অ্যাট্রাকশন ডিউ টু দ্য নিউক্লিয়াস, দ্যাটস ওয়াই দ্য এনার্জি অফ ইলেকট্রন অ্যাট ইনফানাইট ডিস্টেন্স ইজ হলো জিরো, মানে ই ইনফিনিটি জিরো। এখন যদি আমি বলি যে নেগেটিভ এনার্জি অফ ইলেকট্রন কি, মানেটা কি? হোয়াট ডাজ দ্য নেগেটিভ এনার্জি অফ ইলেকট্রন মিনস? এটা মানে হচ্ছে, when an electron moves closer to the nucleus, it is attracted by the nucleus, and due to the attraction, due to this attraction force, the energy release হচ্ছে, and therefore the of electron become less than zero, অর্থাৎ negative. This account for a negative value of electron energy of an electron is particular energy level. মানে যদি খুবই নিউক্লিয়াসের কাছে চলে যায় ইলেকট্রনটা, সেই ক্ষেত্রে অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বেশি হয়ে যাবে সেই ইলেকট্রনের ঘোরার যে বেগটা ছিল তার থেকে, তার জন্য তার যে এনার্জিটা নেগেটিভে চলে যাবে। তো এটাই। এরপরে এরপরে আরেকটা যেটা বোর বোর করেছিল, সেটা হচ্ছে রেডিয়াস অফ আ পার্টিকুলার অরবিট, সেই জিনিসটাকে বোর ডিফাইন করে দিয়েছিল। যদি আর এন, যদি ধর nth অরবিটের রেডিয়াস হয়, সেটা হবে এরকম। এখানে যদি আমার ভ্যালুগুলো বসিয়ে দিই, আমার পাবো হচ্ছে আর এন ইকাল টু 5.29 n² অ্যামস্ট্রং। নেক্সট, আরেকটা যেটা বোর এক্সপ্লেন করে দিয়েছিল, সেটা হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম। তো হাইড্রোজেন স্পেকট্রামে কি বলেছিল? আমরা পড়েছিলাম যে লাইম্যান সিরিজ, বাইমার সিরিজ, প্যাস্টেন সিরিজ, মানে বাইরের কোনো কক্ষপথ থেকে এক নাম্বার কক্ষপথে যদি আসে, মানে 2 3 4 5 6 7 থেকে যদি এক নাম্বার কক্ষপথে আসে, মানে কে তে আসে, সেই ক্ষেত্রে সেটাকে বলছি আমরা লাইম্যান সিরিজ। 2-এ আসলে বামার, 3-এ আসলে প্যাস্টেন, 4-এ আসলে ব্র্যাকেট, মানে ফন্ড হচ্ছে 5-এ আসলে, এবং 6-এ আসলে হামফ্রিজ। ঠিক আছে? তো এইখানেই এটা কিভাবে আমরা ডিফাইন করছি, আমরা পড়েছিলাম যে এনার্জি রিলিজ কি হবে, ই এন টু মাইনাস এন ওয়ান। ঠিক আছে? এটা আমরা আগে দেখেছিলাম E2 - E1, তো ওরকমই En2 এর যেখান থেকে আসবে N2, আর যে En1 যেখানে আসলো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে সূত্র বোর্ড পছন্দ অনুযায়ী কি সূত্র হবে? এখানে সূত্র হবে টু। আমরা যদি এখানে প্রত্যেক এই এনার্জির ফর্মুলাটা দিই এবং এই এনার্জির ফর্মুলাটা দিই, কি কোথা থেকে ফর্মুলা দেবো? আগে যে আমাদের ইকুয়েশন ছিল সেইখানে ফর্মুলা বসাই, তাহলে আমাদের এরকম একটা ফর্মুলা আসবে। তাহলে তোমরা বলতে পারবে লাইম্যান সিরিজের কি কি হবে? লাইম্যান সিরিজের ক্ষেত্রে দেখতে হচ্ছে সবসময় আমাদের এক নম্বর কক্ষ হতে যাচ্ছে। যদি এক নম্বর কক্ষতে সবসময় আসে, তাহলে নিশ্চয়ই লাইম্যান সিরিজের ক্ষেত্রে N1 এর ভ্যালু কনস্ট্যান্ট 1 হবে। আর তাহলে N2 ভ্যালু কি হবে? N2 ভ্যালু হবে কনস্ট্যান্ট 2। কনস্ট্যান্ট N2 ভ্যালু শুধু একের থেকে বেশি হতে হবে, সবসময় একের থেকে বেশি হবে, 2 3 4 5, এরকম 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 হতে পারে। তো এটাই হচ্ছে এরকম করে যে বামার সিরিজের ক্ষেত্রে, বামার সিরিজ N1 হবে 2, এবং N2 হবে 2 এর থেকে অবশ্যই বড়। তারপরে প্যাশন সিরিজ কি হবে? প্যাশন N1 হবে 3, এবং N2 অলওয়েজ 3-এর থেকে বড়, মানে 4 5 6 7 8 এইভাবে হবে। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এই এইচ মিউটাকে আমরা এখানে এইচ মিউ বারও লিখতে পারি। এখান থেকে আমরা মিউ বার ইকাল টু এটাও বার করতে পারবো। আর এখান থেকে এখানে একটা ফর্মুলা আসবে। আর এটাকে যদি আমরা আর কনস্ট্যান্ট ধরে নিই, এটাকে যদি কনস্ট্যান্ট ধরে নিই, কারণ দেখতে পাচ্ছি এখানে সবগুলোই কনস্ট্যান্ট আছে। তো সেটা আর ইকাল টু এখানে 1.096779 সেন্টিমিটার ইনভার্স থাকবে। তো এটাকে আমরা এরকম বলতে পারি। এলা একটু ফর্মুলা এক্সট্রা লেখা আছে, তোমরা দেখে নিবে। নেক্সট, আমরা এই বোর মডেল যে একবারে সম্পূর্ণ সাকসেসফুল ছিল এরকমও না।
এই বোরের মডেলেও কিছু কিছু ফল্ট ছিল। কি কি ফল্ট ছিল? এক নম্বর, বোর মডেল ইজ আনএবল টু এক্সপ্লেন দ্য স্পেকট্রাম অফ অ্যাটমস কন্টেনিং মোর দেন ওয়ান ইলেকট্রন। এই যে আগে যে থিওরিটা ছিল শুধুমাত্র এইচ এবং এইচ লাইক অ্যাটমের ক্ষেত্রে কাজ দেয়, কিন্তু তার থেকে বেশি যদি মোর দেন ওয়ান ইলেকট্রন হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বোর অ্যাটমিক স্পেকট্রাটা এক্সপ্লেন করতে পারে না। নেক্সট, দ্য মডেল ইজ আনএবল টু এক্সপ্লেন দ্য ফাইন স্পেকট্রাম অফ অ্যাটম, মানে অ্যাটমের এত সুন্দর ফাইন স্পেকট্রাম যেগুলো হয় সেটাকে এক্সপ্লেন করতে পারে না। দেন দ্য মডেল ইজ আনএবল টু এক্সপ্লেন দ্য স্প্লিটিং অফ স্পেকট্রাল লাইন স্প্লিটিংগুলোকে এক্সপ্লেন করতে পারে না। জেমেন এফেক্ট, স্টার্ক এফেক্ট, এগুলোকে এক্সপ্লেন করতে পারে না বোরের তত্ত্ব। তারপর দ্য বোর মডেল ইজ সাপোজ টু বি ডিসক্রিট পার্টিকেলের ক্ষেত্রে হবে, কিন্তু বাট দ্য ইলেকট্রন হ্যাজ আ ডুয়াল নেচার, ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু ডুয়াল নেচার আছে। বোরের মডেল অনুযায়ী ইলেকট্রনে কি থাকবে, একটা ইলেকট্রন একটা পার্টিকেল নেচার থাকবে, কিন্তু দেখা গেছে যে ইলেকট্রনের অ্যাকচুয়ালি ডিব্রগলি ওয়েভ পার্টিকেল নেচার থেকে আমরা দেখতে পেলাম যে একটা ইলেকট্রনের ডুয়াল নেচার হচ্ছে, মানে ওয়েভের মতো কাজ করে, অ্যাটমের পার্টিকেলের মতো কাজ করে। সেটা আমরা আগামীতে একটু পরে আমরা পড়বো, সেটা একটা লিমিটেশন। দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন বোর অ্যাটমিক তথ্য অনুযায়ী কি ইন্টিগ্রাল মাল্টিপল অফ h/2 হয়। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে ইলেকট্রন পোজেস জিরো অ্যাঙ্গুলার মোমেন্টাম, কোনো একটা সার্টেন ইলেকট্রনের জিরো অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো, তো সেটা কিন্তু বোরের তত্ত্ব বলেনি। Next, this model is unable to explain the mode of formation of a geometry and molecules, মানে একটা মলিকুলের শেপ কেমন হবে, জিওমেট্রি কেমন হবে, একটা মলিকুল ফর্ম কেমন করে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু বোর এক্সপ্লেন করতে পারেনি বোর এক্সপ্লেন করেইনি। তো নেক্সট, এই যে জিওমেট্রি, মানে একটা অ্যাটমের জিওমেট্রি কেমন হবে, শেপ কেমন হবে, সেই নিয়ে সোমারফিল্ড নামে একজন বিজ্ঞানী আছেন, তিনি বোরের তত্ত্বটাকে একটু মডিফিকেশন করলেন। কি মডিফিকেশন করলেন? এক নাম্বার, সোমারফিল্ড কি যেটা অ্যাড করলেন সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার, দুটো কোয়ান্টাম নাম্বার অ্যাড করলেন। সেটা কি? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর একটা এখানে লিখিনি, সেটা হচ্ছে রেডিয়াল কোয়ান্টাম নাম্বার, which describe the shape of an orbit, and the radial quantum number লিখেছি কেন লিখিনি, এই লিখেছি the radial quantum number ডিফাইন করে অরবিটের সাইজ কেমন হবে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ডিফাইন করে যে ওটার শেপ কেমন হবে, এবং রেডিয়াল কোয়ান্টাম নাম্বার ডিফাইন করবে যে তার অরবিটের সাইজ করে কতটা বড় সাইজের হবে। তো এইখান থেকেই আমরা কি কমপ্লেক্স স্পেকট্রাম যে হবে হাইড্রোজেন, সেটাকে আমরা কি এক্সপ্লেন করে দিচ্ছে এই থিওরি। তো কেমন, আর কি বলছে এখানে, যে এই যে পি আর এবং পি ফাই, এটাকে বলছে আবার রেডিয়াল কোয়ান্টাম নাম্বার আর অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। তো এটা এই প্রত্যেকটা যে অরবিট আমাদের ফর্ম হবে, সেই অরবিটগুলো হবে ইলিপ্টিক্যাল, ইলিপস টাইপের হবে, এবং প্রত্যেকটা এলিপস কেমন করে হবে, ইলিপস হবে তখনই যখন পি আর ইকাল টু এন আর h/2 হবে, আর পি কে ইকাল টু কে h/2 হবে। ঠিক আছে, এখানে পি আর আর এন আর হচ্ছে রেডিয়াল অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর যদি আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে এদের সম্পর্ক বলি, তো এন আর প্লাস কে ইকাল টু এন। তো এটা তোমার মনে রাখবে, এই যে এরকম দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। তো এটাই ছিল আমাদের সোমারফিল্ডের মডিফিকেশন। ঠিক আছে, তো এই থেকে আমরা একটা কনসেপ্ট আসলো যেটার নাম হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তো একবার এটা কোয়ান্টাম নাম্বারটা আমি বলে দিই। কি কোয়ান্টাম নাম্বার? সর্বপ্রথম হচ্ছে এন এল এম, আর এখানে আরেকটা কোয়ান্টাম নাম্বার আমি অ্যাড করবো, সেটা হচ্ছে এস কোয়ান্টাম নাম্বারটা এখানে অ্যাড করা হয়নি, সেটা আমি একটু পরে বলছি। সর্বপ্রথম এন হলো আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যে প্রত্যেকটা কক্ষপথ আমরা দেখেছিলাম বোরের কক্ষপথ 1 2 3 4 5, তো সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর এল হচ্ছে সাবশেল কোয়ান্টাম নাম্বার বলতে পারি এটাকে, এল হচ্ছে সাবশেল কোয়ান্টাম নাম্বার। সেটা কি জিনিস? সেটা হচ্ছে প্রত্যেকটা যে অরবিট আছে, প্রত্যেকটা অরবিটের কিছু কিছু সাবশেল আছে, আমরা সবাই পড়েছিলাম এস পি ডি এফ, তো সেটাই হচ্ছে আমাদের সাবশেল কোয়ান্টাম নাম্বার বা এল। আর একটা এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো সেই সেলের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত, তো সেটা আমরা এখন একটা চার্টের মাধ্যমে বুঝবো। কি দেখ, সবার প্রথমে এক নাম্বার যে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আছে, সেই ক্ষেত্রে পারমিশন ভ্যালু অফ, সেই ক্ষেত্রে কি সাবশেল কত থাকে এক নাম্বার কক্ষপথে? শুধুমাত্র 1s থাকে। তো 1s এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে শুধুমাত্র যদি ম্যাগনেটিক ভ্যালু আমরা চেক করি, সেটা শুধুমাত্র একটাই ম্যাগনেটিক ভ্যালু আসবে, সেটা হচ্ছে জিরো। আর এলও শুধুমাত্র জিরো হতে পারে। এটা তোমরা ডাইরেক্ট মাথায় রাখো যে এস পি ডি আর এফ, এই ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার, এস এর ক্ষেত্রে জিরো, পির ক্ষেত্রে 1, ডির ক্ষেত্রে 2, আর হলো এফ এর ক্ষেত্রে 3। তো এটা হচ্ছে ডাইরেক্ট কোয়ান্টাম নাম্বার, মনে রাখো এল এর ক্ষেত্রে। তো এবার 2 নম্বর কক্ষপথে কি আছে? 2 নম্বর কক্ষপথে একটু কি কি হয়, 2s আর 2p। তাহলে এই ক্ষেত্রে এল এর কি কি ভ্যালু আসবে? 0 আর 1। আর তাহলে 0 আর 1 যদি হয়, তাহলে জিরোর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে জিরোর ক্ষেত্রে জিরো হচ্ছে, আর 1-এর ক্ষেত্রে কি হতে পারে? 1-এর ক্ষেত্রে জিরো হতে পারে, আর 1টা +1 হতে পারে, -1 হতে পারে। তো সেটাই হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মানে যতগুলো এখানে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, সেখান থেকে তোমার প্লাস প্লাস করে শুরু করবে এবং মাইনাস থেকে শেষ করবে। এখানে সবগুলো তুমি দেখতে পাবে। যেমন 3 ক্ষেত্রে 3s 3b 3d, মানে 0 to 1, মানে 0 1 2, সেই ক্ষেত্রে তার জিরো, +1 0 -1, আর হলো +2 +1 0 -1 -2, এইভাবে হচ্ছে। তো অরবিট কত এখানে দেখতে পাচ্ছ, অরবিট কতগুলো হচ্ছে? টোটাল অরবিট 0 +1 -1
-1 আবার +1 +1 +2 0 -1 -2, টোটাল অরবিট হচ্ছে 9টা। এরকম করে যেখানে অরবিট সংখ্যা কিন্তু এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং সাবশেল কোয়ান্টাম নাম্বার আর হচ্ছে পেন্সিল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা শেলের বার করতে পারবো। এবং এই যে প্রত্যেকটা শেলে এতগুলা করে অরবিট আছে, ওই প্রত্যেকটা অরবিটে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে। এক নম্বর অরবিটে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, যে হাইড্রোজেনের যে একটা অরবিট আছে, সেই এক অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন থাকে, এই একটা ইলেকট্রন ধরলাম আর এই একটা ইলেকট্রন। এবার আমরা যেটা পড়তে হবে সেটা হলো এই এস। এই এসটা কি বলে, এই এসটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম, স্পিন কোয়ান্টাম নাম্বার বলেছি, স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কি, স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে এই যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে যেমন পৃথিবী যেমন নিজের চারিদিকে ঘোরে, ইলেকট্রনও কিন্তু আবার নিজের চারিদিকে ঘোরে। তো ইলেকট্রনটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো নেগেটিভ স্পিন কোয়ান্টাম নাম্বার। আর যদি ক্লকওয়াইজ ঘোরে, সেই ক্ষেত্রে তাকে বলবো পজিটিভ কোয়ান্টাম নাম্বার। তো এই যদি একটা ইলেকট্রন ক্লকওয়াইজ ঘোরে, সেই ক্ষেত্রে তাকে আমরা আপওয়ার্ড ডাইরেকশন বলি। আর সেই ক্ষেত্রে তার ভ্যালুটা হচ্ছে আবার হয়ে যায় +1/2। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, সেটাকে বলে আমরা ডাউনওয়ার্ড, সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা হয়ে যায় -1/2। তো এই দুটোই স্পিন কোয়ান্টাম নাম্বারে দুটোই ভ্যালু হয়। তো স্পিন কোয়ান্টাম নাম্বারের সাথে নাম্বার অফ অরবিটের কোনো সম্পর্ক নেই, এটা জাস্ট ইলেকট্রনের ভ্যালু। স্পিন কোয়ান্টাম নাম্বার এই যে ইলেকট্রন কোন অ্যাঙ্গেলে ঘুরছে। তো এটা তোমার একটু মনে রাখবে। নেক্সট দেখতে পাচ্ছি বিভিন্ন অরবিটগুলো একটা শেপও দিয়ে দিচ্ছি। তো এস অরবিটে এরকম দেখতে। আর পিএক্স, এখানে এখানে যদি আমরা ভাবি যে এই হচ্ছে আমাদের বিভিন্ন যেটা আমাদের কি বলি আমরা এগুলো, এই যে তোমার হচ্ছে এক্স ওয়াই জেড ডাইরেকশন। ঠিক আছে, ডাইরেকশন যদি এই দেখতে পাচ্ছ পি এক্স এর ক্ষেত্রে কি হয়, যে অরবিট যে দুটো পি এক্স পি ওয়াই, একটা হচ্ছে আমরা তোমার আগে দেখে নি। দেখতে পাচ্ছ যে এখানে পিতে কি আছে, পিতে একটা হলো 2s, পির ক্ষেত্রে এই যেটা হচ্ছে 1, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা +1, একটা হলো -1, আর 0 তো 0 ভাই। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি শেপটা কেমন হবে, একটা একটা এটা ধরো আমাদের +1 আছে আর এটা হলো -1 আছে। তো শেপটা কি, শেপটা আসছে হলো আমার এক্স বরাবর। এক্স বরাবর শেপ আসলে এটাকে বলছি আমার +1। তো এই ক্ষেত্রে এটাকে বলছি আমার পি এক্স। আরেকটা দেখতে পাচ্ছি শেপ আছে জেড বরাবর, এই জেড বরাবর শেপ আছে, তো এটাকে বলছি আমরা 0। আরেকটা শেপ দেখতে পাচ্ছ, শেপ আছে ওয়াই বরাবর, এটাকে বলছি আমরা -1। তো এখানে তোমাদের তিনটা যে শেপ ছিল, তিনটা শেপ কিন্তু ডিফাইন হয়ে গেল। তো এরকম করে শেপটা ডিফাইন হয়, যে পি এক্স পি জেড, ঠিক আছে। আর এস এর একটাই যে 0, ডাইরেক্ট জিরো জিরো পজিশন। তো সেরকমই ডি তো দেখতে পারবে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি জেড স্কোয়ার, ডি ওয়াই জেড, অ্যান্ড ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এগুলো কিন্তু এখানে মাঝখানে একটা 0, -1, এটা হলো -2, এটা হলো এটা +1 +2, এরকম করে কিন্তু জিনিসটা হচ্ছে। যাই হোক, নেক্সট এখানে আমাদের এফ 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 অরবিটে দেওয়া আছে, তো এত খুবই জটিল, এত কিছু করার দরকার নেই। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো ওয়েভ। ওয়েভ কি জিনিস, ওয়েভের ক্ষেত্রে যেটা আমাদের ওয়েভ সবাই পড়েছো, এসএইচএম পড়েছো, মানে সিম্পল হারমোনিক মোশন পড়েছো, তো বেশি কিছু আমি ডিসকাস করছি না। ডাইরেক্ট আমি যেটা তোমার পড়েছো সেটা একবার রিভাইজ করে দিচ্ছি। সেটা হলো ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কি জিনিস, ওয়েভের ডিস্টেন্স বিটুইন কনজিকিউটিভ টেস্ট অ্যান্ড হচ্ছে টু কনজিকিউটিভ থ্রোট ইজ কল্ড অ্যাজ ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কি, অ্যামস্ট্রং এর হচ্ছে মিলিমিটার, এটাকে ল্যাম্বডা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সবাই জানো। ফ্রিকোয়েন্সি কি জিনিস, ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ ওয়েভস পাসিং থ্রু আর রেফারেন্স পয়েন্ট ইজ 1 সেকেন্ড, ইজ কল্ড হচ্ছে ফ্রিকোয়েন্সি। অ্যান্ড ভেলোসিটি অফ দ্য ডিস্টেন্স কল্ড ট্রাভেলড বাই আ ওয়েভ ইন 1 সেকেন্ড কল্ড হচ্ছে ভেলোসিটি। তোমার ডিনোটেড বাই সি লেটার। এবং লাইটের ভেলোসিটি কত হয়, লাইটের ভেলোসিটি হয় 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে মিটার পার সেকেন্ড। আর হচ্ছে ভেলোসিটি ইকাল টু জানি ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, এটা তোমার মনে রাখবে, সেগুলো জিনিস। এবার আমরা যেটা করবো সেটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক বলা স্যার, হ্যাঁ এটা তোমার ঠিক আছে। মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে কি, এক পাশে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকবে, আর আরেক পাশে তারই পারপেন্ডিকুলার ডাইরেকশনে ম্যাগনেটিক ফিল্ড যাবে, যেটা যে অলক্সা জামার ভিডিও দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। এইভাবে আমাদের সেম ফেজে, দুটি সেম ফেজে থাকবে, সেম ফেজে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডগুলো এরকম করে যায়। তো যেটা আমরা এরপর দেখবো সেটা হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেটা নিয়ে একটা থিওরি দিয়েছিলেন। কে দিয়েছিলেন, জেমস ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এটা নিয়ে থিওরি দিয়েছিলেন। কি দিয়েছেন যে he suggested that when electrically charged particles move under acceleration, alternating electrical and magnetic field are produced and transmitted, and these fields are transmitted in the form of wave called electromagnetic wave and electromagnetic radiation.
Although electromagnetic wave motion is complex in nature, we will consider here only a few simple properties. মানে একটা এখানে আমরা কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বিভিন্ন অনেক রকম প্রপার্টিস হতে পারে, কিন্তু আমরা এখানে কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। এক নাম্বার, দ্য অসিলেটিং ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক field produced by oscillating charge particle are perpendicular to each other, and both are perpendicular to direction and propagation of wave. আমরা একটু আগে বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি থাকে, একটা ইলেকট্রিক ফিল্ড থাকে আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড থাকে। দুটো কি একে অপরের সাথে পারপেন্ডিকুলার থাকবে এবং ওরা কিন্তু সেম ফেজে থাকবে, সেটা এখানে ওরা বলছে পারপেন্ডিকুলার থাকে। Unlike sound wave or wave produced by water, electromagnetic wave do not require any medium. সাউন্ড তখনই ট্রাভেল করবে যখন কোনো মিডিয়াম থাকবে, এবং জলের মধ্যে যে ওয়েভ ক্রিয়েট হয় সেটা তখনই ক্রিয়েট হবে যখন জলটা থাকবে। জল না থাকে, জলের মধ্যে ওয়েভ কেমন করে ক্রিয়েট হবে? কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু একদমই আলাদা। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তুমি কোনো মিডিয়ামের রিকোয়ারমেন্ট হয় না, ও নিজের মতোই কিন্তু ট্রাভেলটা করে। তো ইট ইজ নাও ওয়েল এস্টাবলিশ দ্যাট দেয়ার আর মেনি টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। এখন এটা পুরোপুরি হয়ে গেছে। এখানে হচ্ছে আনাদার হচ্ছে যে ওয়েভ লেন্থ আর ফ্রিকোয়েন্সি তাদের কিন্তু আলাদা হবে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের। তো constitute that is called electromagnetic spectrum. এটাকে দিস কনস্টিটিউট মানে যে আলাদা ওয়েভলেন্থ হচ্ছে, আলাদা ফ্রিকোয়েন্সি হচ্ছে, এটাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম আমরা বলছি। এন্ড রিজিয়ন অফ স্পেকট্রাম আর আইডেন্টিফাইড বাই ডিফারেন্ট নেমস। কি কি নেমস? ডিফারেন্ট কাইন্ড অফ ইউনিট আর ইউজ টু রিপ্রেজেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যেমন আমরা দেখেছিলাম একটা ওয়েভের কি কি হচ্ছে, ল্যামডা আছে, ল্যামডা মানে ওয়েভলেন্থ আছে, আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা মিউ বলছি। তো সেটাই বলছে ডিফারেন্ট ইউনিট আমরা ইস্যু করি। তো এই এখন তোমাদের দেখা যাচ্ছে আমার ভিজিবল স্পেকট্রাম মানে স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। কি কি স্পেকট্রাম আছে দেখতে পাচ্ছ এখানে? এইখানে দেওয়া আছে তোমাদের হার্জ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর নিচে তোমাদের দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে যেটাকে বলি আমরা ওয়েভলেন্থ। দেখতে পাচ্ছ ভিজুয়াল স্পেকট্রাম কোন রেঞ্জে থাকে? ভিজুয়াল স্পেকট্রাম থাকে 400 থেকে 750 মিটারের মধ্যে, ন্যানোমিটারের মধ্যে আমাদের ভিজুয়াল স্পেকট্রামটা কিন্তু রয়েছে। তো এটা তোমরা একটু দেখবে, বেশি কিছু দেখার দরকার নেই। এই ভিজুয়াল স্পেকট্রাম রেঞ্জ তোমরা কিন্তু মনে রাখবে 400 থেকে 750 ন্যানোমিটার, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, শর্ট কোশ্চেন আসতে পারে। তো অ্যাটমিক স্পেকট্রাম কি আছে? অ্যাটমিক স্পেকট্রাম হচ্ছে দুই রকমের হয়, একটা হলো অ্যাবজর্পশন স্পেকট্রাম, একটা হলো ইমিশন স্পেকট্রাম। মানে একটা হচ্ছে অ্যাবজর্ব করছে আর একটা ইমিট করছে। তো অ্যাবজর্পশন স্পেকট্রাম কি? অ্যাবজর্পশন স্পেকট্রাম যখন কোনো পার্টিকেল কি হচ্ছে, কোনো ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করছে, মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে অ্যাবজর্ব করছে, সেই ক্ষেত্রে যেটা সেটা আসে সেটা হচ্ছে আমাদের নোন অ্যাজ অ্যাবজর্পশন স্পেকট্রাম। রিডিং মারবে। ইমিশন স্পেকট্রাম কি? যখনই কোনো ইমিটেড রেডিয়েশন বাড়ায় অ্যাটমিক স্পেকট্রাম থেকে, মানে কোনো অ্যাটম একটা এনার্জি ইমিট করছে, সেটা যে স্পেকট্রাম বাড়াবে সেটাকে আমরা অ্যাটমিক ইমিশন স্পেকট্রাম বলছি। ঠিক আছে? এটা তোমরা একটু পড়ে নিবে এখানে। আর আমরা হাইড্রোজেন স্পেকট্রাম তোমাদের আগে আমি দেখিয়েছি, হাইড্রোজেন স্পেকট্রাম বোরের তত্ত্বতে। তো এখানে তোমরা দেখে নাও ওটা রেঞ্জ কি থাকে। লাইম্যান সিরিজের রেঞ্জ হচ্ছে ইউভি রিজিয়নে থাকে, বা আমার সিরিজ থাকে ভিজুয়াল রিজিয়নে, এবং বাকি যতগুলো আছে সবাই ওরা ইনফ্রারেড রেডিয়াল, বাকি যত সিরিজ আছে সেগুলো ইনফ্রারেডে থাকে। তো কোশ্চেনে এই লাইম্যান সিরিজ আর বার্মার সিরিজটাই আসে, বাকিগুলো কিন্তু আসে না। মেনলি বার্মার সিরিজটাই বলে যে বার্মার সিরিজ কোন কোন ভিজুয়াল স্পেক্ট্রাম মানে কোন রিজিয়নের মধ্যে আছে, বলতে হবে তোমাকে ভিজুয়াল রিজিয়ন। সেই ক্ষেত্রে তোমাকে 4000 থেকে 600 মানে অ্যামস্ট্রং বলতে হবে। আর আগে মনে রাখো ওখানে ন্যানোমিটার ছিল 450। তো এটাই এখানে অ্যামস্ট্রং আছে 750 বলতে পারো, ঠিক আছে? এই রেঞ্জটা এরকম করে এগুলো মনে রাখবে। দেন দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডুয়াল নেচার অফ ইলেকট্রন। একটা ইলেকট্রনের যে ডুয়াল নেচার আছে, ইলেকট্রনে আমরা দেখলাম কি ইলেকট্রনের মাস আছে, আবার 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 আমাদের ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, সেখানে বলছে একটা ইলেকট্রনের ওয়েভও আছে। তাহলে কেমন করে সম্ভব? এই যে এখান থেকে বলছে যে ইলেকট্রন ডিব্রগলি অনুযায়ী একটা ইলেকট্রনের কি আছে, ইলেকট্রন পার্টিকেলের মাস আছে, এই জন্য মাস ও নিজের একটা মেকানিক্স ফলো করছে, মানে ও পার্টিকেল নেচার আছে। কিন্তু একটা ইলেকট্রন তার সাথে সাথে একটা ওয়েভ নেচারও দিচ্ছে, যেহেতু সি একটা নির্দিষ্ট ভেলোসিটিতে মুভ করছে এবং নিজে চাইতেও ঘুরছে, তো নিশ্চয়ই একটা ভেলোসিটি আছে। মানে ভেলোসিটি তো আছেই, ভেলোসিটির সাথে একটা ওয়েভের মতো ও বিহেভ করছে। সেটা এখানে বলা হয়েছে যে যদি আমি প্ল্যাঙ্কের থিওরেম অনুযায়ী দেখি, তাহলে এনার্জি অফ ফোটন কি আছে, ই ইকাল টু এইচ মিউ। আবার যদি আইনস্টাইনের মাস এনার্জি রিলেশন দেখি, সেখানে ই ইকাল টু এমসি স্কোয়ার। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এমসি স্কোয়ার ইকাল টু এইচ মিউ ইকাল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডা ইকাল টু বলতে পারি 1/hc ইকাল টু 1/p, মানে হচ্ছে মোমেন্টাম, এন্ড ইকাল টু 1/v।
মানে হেয়ার পি হচ্ছে আমাদের মোমেন্টাম ফোটন এন্ড এম হচ্ছে মাস এন্ড ভি হচ্ছে ভেলোসিটি। দ্য ওয়েভলেন্থ ওয়েভলেন্থের ল্যামডা হেয়ার ইজ কল্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ। তো এই ওয়েভলেন্থটাকেই ডি ব্রগলি ওয়েভলেন্থ বলে। তো নেক্সট এই ভেরিয়েশন অফ ডুয়াল নেচার অফ ইলেকট্রন। তো ডি ব্রগলি যেহেতু বলে দিল যে একটা ইলেকট্রনের ওয়েভলেন্থও আছে, মানে ওয়েভের মতো আচরণ করছে প্লাস পার্টিকেলের মতো আচরণ করছে, যেহেতু আচরণ করছে কারণ মাস আছে। তো এর জন্য এখানে দেখা হচ্ছে যে ভেরিফাই করা হচ্ছে যে কেন কেন হচ্ছে এরকম। তো এখানে পার্টিকেল নেচার অফ ইলেকট্রন ইলেকট্রন নিয়ে কিছু কথা বলেছে এবং বলছে যে ওয়েভ নেচার অফ ইলেকট্রনে কিছু কথা মানে এক্সপেরিমেন্ট দেখিয়েছে যেখানে যেখানে এইগুলো হয়েছে। তো আমার তোমার একটা রিডিং মারবে, আশা করি সম্পূর্ণ বুঝে যাবে। তো এই এখান থেকে এই পরীক্ষাগুলো থেকে বোঝা যায় যে একটা এভরি অবজেক্ট হুইচ পজেসেস মাস অ্যান্ড হ্যাজ সাম ভেলোসিটি বিহেভ বোথ অ্যাজ পার্টিকেল অ্যান্ড অ্যাজ ওয়েভ। মানে কোনো পার্টিকেলের যার মাস আছে এবং ভেলোসিটি আছে, তাদের কি একটা পার্টিকেল নেচারও থাকবে প্লাস ওয়েভ নেচারও থাকবে, মানে যদি মাস আর ভেলোসিটি একসাথে থাকে। তো সেখান থেকেই এখানে এইচ বাই এম সি ইজ নেগলিজিবল ফর লার্জ অবজেক্টস। মানে কি যদি খুব বড় বড় অবজেক্ট হয়ে যায়, মানে এইচ বাই এম সি হচ্ছে আমাদের ফর্মুলা। এইচ বাই এম সি একটা যদি খুব বড় একটা কোনো পার্টিকেল হয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, মাস মাসটা অনেক বড় হয়ে যাবে আর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের থেকে ওরা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই পুরো টার্মটা কিন্তু নেগলিজিবল হয়ে যাচ্ছে। নেগলিজিবল মানে কোনো যে ওয়েভলেন্থ ডিব্রগলি ওয়েভলেন্থ ল্যামডা বলেছিলাম, ল্যামডা ইকাল টু প্রায় জিরো হয়ে যাচ্ছে, মানে কোনো ওয়েভই নেই ওর মধ্যে। এরকম এরকম কেসটা হচ্ছে, মানে প্রায় নিচে প্রায় একদম ইনফিনিটি রেঞ্জে চলে যাচ্ছে। মানে ওয়ান বাই ইনফিনিটি মানে কিন্তু আমরা কি হচ্ছে জিরো বলছি। তো এরকম এর জন্যই খুব হিউজ হিউজ চলে যাচ্ছে, এইচ এর রেসপেক্টে মাসটা খুবই হিউজ হয়ে যাচ্ছে, মানে প্রায় প্রায় ওয়ান বাই ইনফিনিটি আমরা বলতে পারি। সেজন্য প্রায় নেগলিজিবল হয়ে যাচ্ছে জিনিসটা। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ কি বলেছিলেন? হাইজেনবার্গ বলেছিলেন সাইমালটেনিয়াস অ্যান্ড প্রিসাইজ মেজারমেন্ট অফ বোথ পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ আ ডাইনামিক পার্টিকেল ইজ ইম্পসিবল, and the extent of inherent uncertainty is any such simultaneous measurement of position and momentum is in order of h by pi 4 pi, where h is Planck constant। মানে মোট কথা তিনি বলেছেন যে হাইজেনবার্গ বললেন যে একই সাথে কোনো মুভিং পার্টিকেলের সাইমালটেনিয়াসলি মুভিং পার্টিকেলের প্রেসাইজলি আমরা মোমেন্টাম এন্ড পজিশনকে মেজার করতে পারি না। প্রেসাইজলি মেজার করতে পারবো কিন্তু প্রেসাইজলি পারবো না, মানে কোনো একটা ইরর থাকবে। তো তো সেটাই আমরা এখন ম্যাথমেটিক্যালি বার করবো কি জিনিস। তো ইরর ইন পজিশন আর ইরর ইন মোমেন্টাম ইনটু হচ্ছে কি হবে, আমরা এখানে এখানে বলে দিল কিন্তু কি বলে অর্ডার অফ এন বাই এইচ বাই টু ফোর পাই। তো এটাই গ্রেটার দেন ইকাল টু এইচ বাই ফোর পাই হবে। তো এখানে আমরা পজিশনের ইররকে ডেল্টা এক্স বলছি এবং পজিশন অফ মোমেন্টামকে ডেল্টা পি এক্স বলছি। তো সেটা গ্রেটার দেন ইকাল টু এইচ বাই ফোর পাই। এই মোমেন্টামকে আমরা এম ইন্টু ভি করে দিচ্ছি, এমটা যেহেতু কনস্ট্যান্ট ওর পাশে করে দিলাম, তাহলে এখানে ইরর ইন ভেলোসিটি এসে গেল। তাহলে ইরর ইন পজিশন ইনটু ইরর ইজ ভেলোসিটি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই ফোর বাই এম। তো এটাকে আমরা আনসার্টেনিটি রিলেশন বলছি, অ্যাপ্লিকেবল ইন পেয়ার অফ কনজুগেট ডাইনামিক ভেরিয়েবল। এখন যেটা আমরা বলবো এই তোমরা একটা রিডিং করে নিবে আনসার্টেনিটি প্রিন্সিপাল কোথায় কোথায় ফিজিক্যালি ইউজ হয়, এর মানে কেন কেন এটা এরকম হচ্ছে সেটা এখানে পড়বে, দেখতে পাবে যে লার্জ অরবিটালের ক্ষেত্রে কেন লার্জ অরবিটালের ক্ষেত্রে কেন ওয়েভলেন্থ আসছে না এবং স্মল পার্টিকেলের ক্ষেত্রে কেন ওয়েভলেন্থ আসছে, সেই জিনিসগুলো এখানে কিন্তু এক্সপ্লেন করবে। তোমরা এই পুরো জিনিসটা রিডিং মেরে নিবে, এটা হচ্ছে হোমওয়ার্ক। এই জিনিসটা রিডিং মারলেই তোমরা কিন্তু জিনিসটা বুঝে যাবে, এটা হোমওয়ার্ক। নেক্সট, কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। তো এরপরে যে এই এত কিছু ঝামেলা হলো, ঝামেলা যে একটা পার্টিকেল যে আছে সেই পার্টিকেলটা কোনো পার্টিকেল মানে ইলেকট্রন, একটা ইলেকট্রনের মাস আছে, তার জন্য সে কিন্তু পার্টিকেল নেচার দেখাচ্ছে। আর পার্টিকেল নেচার যদি থাকে সে নর্মাল মেকানিক্স দিয়ে আমরা আলোচনা করে দিতে পারি, মানে যে তার সমস্ত যা ধর্মগুলো থাকবে। কিন্তু এই যে ওয়েভ নেচার আছে, এই ওয়েভ নেচার থাকার জন্য কি করছে, সে নর্মাল মেকানিক্সটাকে আর ফলো করছে না, বা নর্মাল ওয়েভ মেকানিক্সকেও ফলো করছে না। কারণ কি, দুটোই আছে, মানে ওয়েভ পার্টিকেলও আছে আবার পার্টিকেল নেচারও আছে। তার জন্য আর প্লাস মাসটা এত কম, মানে খুব ছোট, খালি চোখে দেখতে পাচ্ছি না। তো এরা নর্মাল মেকানিক্সকে ফলো ফলো করছে না। তার জন্য এখানে একটা যে থিওরেম আসলো যেটাকে আমরা বলছি কোয়ান্টাম মেকানিক্যাল থিওরেম, কোয়ান্টাম মেকানিক্যাল থিওরেম, এই অ্যাটম, এটা আমাদের বলা হলো। এখানে কি এইখানে এই কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্যাল মডেল থেকেই আমাদের সবার প্রথমে যে টার্মটা আসলো সেটা হচ্ছে শোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। Schrodinger wave equation provide a satisfactory description of an atom in this term। মানে এইখানে এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের কেমন করে একটা পার্টিকেলের
ওয়েভ এবং ভেলোসিটি বিভিন্ন সব একে অপরের সাথে রিলেট করছে, সেই জিনিসটা কিন্তু শ্রোডিঙ্গার ইকুয়েশনে ভালো করে বুঝে দেওয়া হবে। তো আমরা এখন এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আলোচনা করবো, তো সবাই খুব ভালো করে জিনিসটা দেখো। তো শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন আমরা করছি। শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনে কি করছে, সবার প্রথমে শ্রোডিঙ্গার ধরে নিয়েছেন যে একটা ইলেকট্রন, মানে একটা ওয়েভ, কনসিডার অ্যান ইলেকট্রন হ্যাভ উইথ ওয়েভলেন্থ একটা ওয়েভলেন্থ আছে, কি আছে, এটা 2 লেখা আছে, এটা ল্যামডা হবে, ঠিক আছে। ল্যামডা মুভিং অ্যালং উইথ দ্য এক্স অ্যাক্সিস বিহেভ লাইক এ স্ট্যান্ডিং ওয়েভ অ্যামপ্লিটিউড অ্যাট এনি পয়েন্ট অ্যালং দ্য এক্স মে বি ডিসক্রাইবড বাই দ্য ফাংশন ফাই এক্স। মানে বলছে কি একটা ইলেকট্রন এক্স এক্স যে ডাইরেকশনটা আছে এক্স অ্যাক্সিসের বরাবর মুভিং, ওই ইলেকট্রনটা ওয়েভলেন্থটা যাচ্ছে, ঠিক আছে, মুভিং অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। তো সেই ক্ষেত্রে তার যদি যে ফাংশনটা দেখতে হবে, সেই ফাংশনটা ফাই এক্স হবে। তো ফাই এক্স তিনি ধরে নিলেন যে ফাংশনটা হবে এরকম, এ এ সাইন 2 পাই বাই এক্স। তো এটাকে যদি আমরা ডাবল ডেরিভেটিভ করি কি আসবে, ডাবল ডেরিভেটিভ করলে কি আসবে, তো চলো ডাবল ডেরিভেটিভ সহজ, সিঙ্গেল ডেরিভেটিভ করি। এখানে আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, আমার পার্শিয়াল ডেরিভেটিভটা ইউজ করছি। তো যদি আমরা সিঙ্গেল ডেরিভেটিভ করি তাহলে সর্বপ্রথমে কি আসবে, এখানে দেখতে হবে এ একটা কনস্ট্যান্টের মধ্যে থাকবে। দেন আমাদের এখানে আছে সাইন 2 পাই এক্স। সাইন 2 পাই এক্সটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস 2 পাই, কস 2 পাই এক্স বাই হচ্ছে ল্যামডা। আর দেখতে পাচ্ছ এখানে এক্স নাই, এক্স এর সাথে 2 পাই ল্যামডা আছে, তো এই 2 পাই ল্যামডাটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 2 পাই ল্যামডাটা এরকম করে গুণ হয়ে যাবে, এখানে কস আছে, ঠিক আছে। এখন এটা আমাকে আবার আবার ডেরিভেটিভ করি আমরা। আবার ডেরিভেটিভ করলে কি আসবে, তোমার সবাই ডেরিভেশন পারো, ডেরিভেটিভ করা পারো, তাই আমি একবার একবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা। তাহলে এখানে এখানে কি আছে, আমার এ এ আছে, তো এটাকে আমি পরে লিখছি, ঠিক আছে, এটাকে আবার লিখছি না, এটাকে পরে লিখছি। আগে লিখছি 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা আছে, সাইডে আমার এ আছে, আর কি আছে, কস। এবার কসকে যদি ডাবল ডেরিভেটিভ করে কি আসবে, কস কস হয়ে যাবে সাইন, কস হবে সাইন। আর সাইন করার জন্য একটা মাইনাস আসবে, কস যেহেতু ছিল একটা মাইনাস, আর এখানে যা ছিল তাই, সাইন 2 পাই এক্স বাই ল্যামডা। আর এখানে 2 পাই এক্স, এক্স তো একা নাই, 2 পাই এক্স আছে, তো 2 পাইটা এখানে গুণ হয়ে যাবে, 4 পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। তো এটা আমার আসছে, তা আসো দেখি এটা আসে কিনা। এই, দেখতে পাচ্ছ, দেখি ডাবল ডাবল ডেরিভেটিভ করলে -4 পাই স্কোয়ার ল্যামডা স্কোয়ার 5 এক্স। আর যে আমরা এ সাইন 2 পাই এক্স ল্যামডা এক্স সাইডে এসেছিল, সেটাকে আমরা 5 এক্স আবার বলে দিতে পারি, এর জন্য এটা 5 এক্স হয়ে যাচ্ছে। নেক্সট যেটা আমাকে হচ্ছে, যদি যদি আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর না ধরে, এবার যদি এক্স ওয়াই জেড সব সব অ্যাক্সিস নেই, তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অরবিটাল অনুযায়ী আমাদেরকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, মানে এক্স দিয়ে একবার পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ, আবার জেড দিয়ে পার্শিয়াল ডেরিভেটিভ, তারপরে আমাদের কি আসবে, এটাই আসবে, সেটা এখানে বলা আছে। এবার যদি আমরা এখানে বারবার 5 এক্স 5 ওয়াই 5 জেড এইভাবে না ধরে, যদি ডাইরেক্ট আমরা বলি ফাংশন ভাই, সেই ক্ষেত্রে এরকম করে আমরা সিম্পলি এটাকে এরকম করে রিপ্রেজেন্ট করতে পারি, যে ডেল স্কোয়ার ওয়াই বাই, এরকম করে লিখতে পারি, ডাবল ডেরিভেটিভ অফ ফাই আন্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, এইভাবে লিখতে পারি আমরা। নেক্সট যেটা আমরা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম। তো এটার মধ্যে যদি আমরা কি করি, এখানে যদি এত এইটাকে যদি আমরা, মানে এই যে এই থ্রি পার্শিয়াল ডেরিভেটিভকে যদি আমরা এরকম না, এটা এখানে ভুল দেওয়া আছে, এটা যদি ডেল, মানে হচ্ছে এরকম ডেল উল্টা, এই ডেল হিসেবে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের কি আসবে, তাহলে আমাদের জিনিসটা আসে এরকম। এটা এখানে ভুল দেওয়া আছে, এটা হচ্ছে এরকম, সিম্বলটা ডেলের সিম্বলটা এরকম হয়, ওটা ত্রিভুজ সিম্বল হচ্ছে, এটা হলো ডেলের সিম্বল। ডেল স্কোয়ার ফাই ইকাল টু -2 পাই স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার ফাই। দেন দ্য ডি ব্রগলি রিলেশনশিপ, আমরা কি বলছিলাম, ডি ব্রগলি রিলেশনশিপ এইচ ল্যামডা ইকাল টু এইচ বাই এমভি। সেখান থেকে আমরা বলতে পারি যে, কি বলতে পারি, যে এই যে ভির ভ্যালুটা আছে, সেই ভির ভ্যালুটা আমরা এখানে মানে ভির ভ্যালু বলছি, ল্যামডার ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে আমরা কি পাবো, এখানে আবার আবার সেম জিনিস করা আছে, যেটা আমি পরিষ্কার করে লিখে দিই, এটার স্কোয়ার হলো আর ফাইভ, এটা -4 পাই স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এখানে আমরা জাস্ট ল্যামডার ভ্যালুটা এখানে পুট করে দিলাম। নেক্সট কি হচ্ছে, নেক্সট যদি আমরা এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি, প্রিন্টিং এ একটু মিস্টেক ছিল। নেক্সট এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা কি হচ্ছে, ডেল স্কোয়ার ফাই প্লাস 4 পাই স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার বাই এ স্কোয়ার ফাই আসছে। নেক্সট যদি আমরা কি করি, টোটাল এনার্জি অফ সিস্টেম যদি আমরা ই ধরে নিই, সেই ইটা কি হবে, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মিক্স হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ই ইকাল টু কে প্লাস ভি। কে যদি আমার কাইনেটিক এনার্জি হয়,
কে যদি আমার কাইনেটিক এনার্জি হয় তাহলে কে প্লাস হচ্ছে ভি, ই ইকাল টু কে প্লাস ভি, তাহলে কে ইকাল টু ই প্লাস ই মাইনাস ভি। দেন হচ্ছে কাইনেটিক এনার্জি আমরা জানি হাফ এম বি স্কোয়ার, সেখান থেকে আমরা হাফ এম বি স্কোয়ার ইকাল টু ই মাইনাস ভি, তাহলে ভি ভি স্কোয়ার ইকাল টু কি, ভি স্কোয়ার হলো 1/2 1/m ই মাইনাস ভি। এই 1/2 এই ভি স্কোয়ারের ভ্যালুটা যদি আমরা এই ভি স্কোয়ারে পুট করে দিই, এই ভি স্কোয়ারের ভ্যালুটা যদি এই ভি স্কোয়ারে পুট করে দিই তাহলে কি আসবে, তাহলে আমাদের আসছে হচ্ছে এরকম। এই ইকুয়েশনটাকে বলছি আমরা শোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন, জেনারেল ফর্ম অফ শোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন। এখানে আরো কিছু বলা আছে, ঠিক আছে। তো এই যে আমরা পেলাম শোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, এটা দিয়ে কিন্তু আমরা আরো অনেক শোডিঙ্গারে কাজ করতে পারবো, যেমন হচ্ছে 1D 2D, এবার আমরা করতে হবে টাইম ডিপেন্ডেন্ট শোডিঙ্গার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঙ্গার ইকুয়েশন, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করবো। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। তো তোমাদেরকে কিছু দেবো হোমওয়ার্ক টাস্ক। কি হোমওয়ার্ক টাস্ক? এই হোমওয়ার্কগুলো ভালো করে তোমরা আগে এই নোটসটাকে পড়বে, দেন এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করা খোঁজার, এই নোট থেকেই অ্যান্সার খোঁজার করার চেষ্টা করবে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এই নোট থেকেই আরামসে তোমরা দিতে পারবে। তারপর সেটাকে একটা পিডিএফ করো, পিডিএফ করে যে গুগল ফর্ম তোমাদের দেওয়া আছে সেই গুগল ফর্মে আপলোড করে দিবে, ঠিক আছে। ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারো, যে আমি তোমাদের ব্যাকআউট উইংম্যানের ব্যাচ ওয়ানের যে গ্রুপটি আছে সেখানে সেখানে তোমরা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো, তোমরা পাবে কিনা। আর অবশ্যই এই কোশ্চেনগুলো আমি পরের ক্লাসে অবশ্যই ডিসকাস করবো। আর তোমরা যদি নিজে নিজে এটাকে প্র্যাকটিস করো তাহলে কি হবে, তোমাদের কোশ্চেনটা সলভ করার একটা প্র্যাকটিস আসবে, এবং প্র্যাকটিস করতে করতে তোমার পরীক্ষার সময় ভালো মতো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তো এখন প্রত্যেকটা কোশ্চেনই আছে কি পিওয়াই কিউ আছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো পরীক্ষায় এগুলো কোশ্চেনই আসে। দেখতে পাচ্ছ সর্বদা কি কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল টু শোডিঙ্গার ইকুয়েশন। অবশ্যই যে ফাংশন ফাই এর ফাংশন থাকবে সেটাই হবে। If the uncertainty in position and momentum are equal, then uncertainty of velocity is key. এটা তোমরা চেক করবে। During the motion if the center of gravity of a molecule changes, the molecule process কি process করবে সেটা তোমরা দেখবে। If the kinetic energy of a electron is increased for 4 times the wavelength of the de Broglie wave associated with it would become কি, মানে তা কি হয়ে যাবে সেটা এরা দেখবে। The number of wave in an orbit কি, the ইলেকট্রন ইন কে শেল উইল ডিফার ইন কোথায়, এখানে কি কি দেওয়া আছে, পি দেওয়া আছে, মানে একটা কে কে ইলেকট্রন শেল মানে কি, আবার কাছের যে ইলেকট্রন শেল সেটা কি কোন জিনিসটা ডিফার করবে, পি পি মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিফার করবে, এল মানে হচ্ছে সাবশেল কোয়ান্টাম নাম্বার ডিফার করবে, নাকি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিফার করবে, নাকি স্পিন কোয়ান্টাম নাম্বার ডিফার করবে। এটা ভাববে, এই জিনিসটা আমি বুঝিয়েছি, তোমরা দেখবে কি করবে। নেক্সট কিছু বড় কোশ্চেন দিচ্ছি। ইফ আনসার্টেনিটি ইন পজিশন এন্ড মোমেন্টাম আর ইকুয়াল দেন হোয়াট উইল বি দ্য আনসার্টেনিটি ইন ভেলোসিটি। এই সেম কোশ্চেন তোমরা একটু আগে দেখলে, ঠিক আছে। তো এই সেম কোশ্চেন তোমরা এখানে একটু আগে দেখলে, এমসিকিউতে ছিল, এখানে এবার একটা বড় কোশ্চেন দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ পরীক্ষা ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। দ্য প্রুফ দ্যাট দিস, এখন এটা আমি একটু হালকা করে ডিসকাস করে দিচ্ছি। কি ডিসকাস করবো এটাতে, তোমরা শোডিঙ্গারের ওয়েভ ইকুয়েশন কি দেখেছিলে, তোমাদের শোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন যদি আমি ওয়েভ ইকুয়েশন দেখাই, এই যে শোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন কি দেখেছিলে, যে এখানেও ভুলটা আছে, ঠিক করে দিই, স্কোয়ার ফাইভ, ঠিক আছে। শোডিঙ্গার ইকুয়েশন এটা দেখেছিলে। তো এই ইকুয়েশন থেকে তোমরা কিভাবে এই ইকুয়েশনটা তোমরা বার করতে পারো সেটা তোমরা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। ওই ইকুয়েশন থেকেই এই ইকুয়েশনটা ফর্ম হবে, এদিক ওদিক করলে ফর্ম হয়ে যেত ওইটাই, ওই শোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনটাই এখানে প্রুভ করতে বলেছে। দেন এখানে একটা ডিব্রগলি ওয়েভলেন্থ দিয়ে, সরি ফোটনের এনার্জি দিয়ে একটা অঙ্ক আছে, তোমরা ট্রাই করবে, ফর্মুলা যেগুলো পড়িয়েছি ওখান থেকে করতে পারবে। দেন একটা দেখি ডিব্রগলি ওয়েভলেন্থের অঙ্ক আছে, সেটা তোমরা দেখবে কীভাবে করা যায়, ডিব্রগলি ওয়েভলেন্থের যে ইকুয়েশন আছে সেখানে দেখবে। দেন হচ্ছে ইলেকট্রন রিয়ালি আ পার্টিকেল অর ওয়েভ, তো এখানে ডুয়াল নেচার অফ ইলেকট্রনের যে প্রুফটা আছে সেটা এখানে আলোচনা করতে হবে। দেন যে হোয়াই আ মুভিং ক্রিকেট বল ডাজ নট হ্যাভ আ ওয়েভ, এটাও আমি ডিসকাস করেছি। এটা বড় লার্জ পার্টিকেলের ক্ষেত্রে কি হয়ে যায়, H/mc, সেখানে এমটা মাসটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, তো ওই জিনিসটা তোমাদের এখানে আলোচনা করতে হবে। তো আজকে ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর নেক্সট ক্লাসটা খুবই শীঘ্রই এই চ্যানেলে আপলোড হবে, সেটাও দেখো। আর পরের ক্লাসের আগে অবশ্যই এই লেকচারটা কি ভালো করে দেখবে, এবং এই নোটটা তোমাদের ডেসক্রিপশনে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে এই পুরো নোটটা তোমরা ভিউ করতে পারবে। এই অবশ্যই নোটটা ভালো করে পড়বে, পড়ে নিয়ে নেক্সট ক্লাসে আসবে।